আহ, তৃতীয় ব্যাচের ৪র্থ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেটর এবং অপারেন্ড। অপারেটর এবং অপারেন্ড। তো অপারেটর এবং অপারেন্ট এই ব্যাপারটা নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ম্যাথমেটিক্স নিয়ে আগে কথা বলতে হবে। তো ম্যাথমেটিক্সে সবাই অপারেটর এবং অপারেন্ট তো চেনেন, ঠিক না? চেনেন না? আচ্ছা, ওকে, অনেকেই চেনে অনেকেই চেনে না। ঠিক আছে, আমি তাহলে প্রথমেই দেখাচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। অপারেটর ওয়ার্কস অন অপারেন্ট, হ্যাঁ, অপারেটর ওয়ার্কস অন অপারেন্ট। তো একটু খেয়াল করুন, আমি জাস্ট পেইন্টটা একটু ওপেন করে নিই। এখানটায় আমি লিখলাম 5 প্লাস 10 ইকুয়াল 15। এই যে 10টা, এই যে 5টা, এগুলো হচ্ছে আমার অপারেন্ট। আর এই যে মাঝখানে প্লাস চিহ্নটা আছে, এটা হচ্ছে আমার অপারেটর। এবার যারা অপারেটর অপারেন্ট চিনতেন না আগে থেকে, তারা কি এখন চিনছেন? অনেকটা জানান। ওকে, থ্যাংক ইউ। সো এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে আমার অপারেটর। যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, এগুলোই হচ্ছে আমার অপারেটর। আর যাদের উপর এই অপারেটর গুলো অ্যাপ্লাই করা হয় তাদেরকে বলা হয় অপারেন্ড। যেমন 5-এর উপর এবং 10-এর উপর এটা অ্যাপ্লাই করা হয়েছে। সো 5 এবং 10টা হচ্ছে অপারেন্ড। তো কথাটা বুঝছেন সবাই? ওকে। সো আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকে হচ্ছে ব্যাচ 3 এর 4 নম্বর ক্লাস। ওকে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ক্লাস 04 CMD। ওকে, সবাই আমার কোঅর্ডিনেটরটা দেখতে পাচ্ছেন? ওকে, নাইস। তো আমি এখানটায় জাস্ট আমার আজকে অপারেটরের যেহেতু ক্লাস, এখানটায় অপারেটর নামে একটা ফাইল ক্রিয়েট করে নিই। অপারেটর ডট পাই। তো আমরা প্রোগ্রামিং এ যে অপারেটরগুলো নিয়ে ডিসকাস করব, সেই অপারেটরগুলো নিয়ে আমি কথা বলছি একটু। তো কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিন। অপারেটর এবং অপারেন্ড। তো প্রথমে আমরা বেশ কয়েকটা কয়েকটা ধরন আছে অপারেটর অপারেন্ডের। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, কম্প্যারিজন অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটর বলতে আমরা সাধারণত গণিতের ক্ষেত্রে যে ধরনের অপারেটরগুলো ব্যবহার করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক এগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তারপর কম্প্যারিজন অপারেটর,
কে কার থেকে বড়, কে কার থেকে ছোট বা সমান কিনা, ঠিক এই ধরনের ব্যাপারগুলো যখন আমরা চেক করি তখন আমরা যে অপারেটরগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হবে কম্প্যারিজন অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা কোথাও কোনো কিছু কোনো ভ্যালু অ্যাসাইন করলাম, ঠিক এটার জন্য কোনো ভ্যালু অ্যাসাইন করার জন্য যে ধরনের অপারেটরস গুলো ব্যবহার করা হবে সেগুলোকে বলা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর আসছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর এটা নিয়ে কথা বলতে গেলে আমাকে, আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তো যিনি শুনতে পাচ্ছেন না, আই হোপ আপনার নেটওয়ার্কের প্রবলেম অথবা ডিভাইসের প্রবলেম। তো একটু খেয়াল করি লজিক্যাল অপারেটরস। তো লজিক্যাল লজিক্যাল অপারেটর এটা তো আমরা এমনিতেই বুঝি যে এখানটা লজিক থাকবে, যেমন লজিক্যাল অপারেটর নিয়ে আমরা আসলে পরে ডিসকাস করলে ভালো হবে। তো মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটর এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করি। প্রথমে আমরা প্রথম তিনটা নিয়ে একটু ডিসকাস করি। লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটর নিয়ে ডিসকাস করতে একটু সময় লাগবে। তো প্রথমে আমরা দেখি অ্যারিথমেটিক্স অপারেটর গুলো কি কি। এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, ফ্লোর ডিভিশন, এক্সপোনেন্ট। তো এগুলো হচ্ছে আমাদের, আরো থাকতে পারে, বাট এই ইনিশিয়াল পর্যায়ে আমি যেগুলো দেখালাম এগুলো জানলেই হবে আপাতত। সেটা হচ্ছে আপনি যোগ করার জন্য এটা ব্যবহার করছেন, বিয়োগ করার জন্য এটা, গুণ করার জন্য এটা, ভাগ করার জন্য এটা। তারপর মডুলাস, মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। এবং ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশন হচ্ছে আপনি দশমিকের পরের সংখ্যাগুলো নিচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি ফ্লোর ডিভিশনটা ইউজ করবেন। তারপর এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট হচ্ছে পাওয়ারের জন্য ব্যবহার করা হবে। সো এগুলো আমি একটু পরে ডিসকাস করছি এক্সাম্পল সহ। তারপর এইখানটায় খেয়াল করুন, কম্প্যারিজন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু। তারপর গ্রেটার অর ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু। এই ধরনের অপারেটরগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে কি, এক্স এর মধ্যে আমি 10 রাখলাম, তাহলে এক্স ইকুয়াল সাইন দিয়ে 10 দেই, এটা হচ্ছে আসলে অ্যাসাইন করা। তারপর ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট, ডিক্রিমেন্টাল অ্যাসাইনমেন্ট, তারপর মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, ডিভিশন অ্যাসাইনমেন্ট, মডিউলাস অ্যাসাইনমেন্ট, ফ্লোর ডিভিশন অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে পাওয়ার অ্যাসাইনমেন্ট। তো এগুলো নিয়ে আমি একদম মানে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি সবাইকে। তো সাথে থাকুন। প্রথমে এডিশনাল বা এডিশনের জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য, সাবস্ট্রাকশনের জন্য এগুলো খুব একটা দেখানোর প্রয়োজন পড়ে না, কারণ এগুলো সবাই আপনারা জানেন, সব আপনারা জানেন অলরেডি। জানেন না? জানে না কে কে? একটু আমাকে জানান তো। মানে বেশ কয়েকদিন, 3-4 দিন প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করার পর নিশ্চয়ই সবাই এখন এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো সম্পর্কে অলরেডি জানে। তো আমি এডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন এগুলো ছাড়া কথা বলি, সেটাই ভালো হবে। একটু খেয়াল করুন, আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে লিখলাম 10। বি আর একটা ভেরিয়েবল নিলাম, বি এর মধ্যে নিলাম 2। তাহলে আমি যদি প্রিন্ট দেই, প্রিন্ট এ স্ল্যাশ বি, তো এ স্ল্যাশ বি এই কথাটার মানেটা কি? এই কথার মানে হচ্ছে এ কে বি দ্বারা ভাগ করো, যে ভাগ করে যে ভাগফলটা পাবে সেই ভাগফলটা এখানটায় প্রিন্ট করো। তো এখন দেখি ভাগফলটা প্রিন্ট করলে কেমন আসে। ওকে, তো দেখাচ্ছে 5.0, যিনি 5 লিখছেন। সো 5 লিখলে হবে না, কিন্তু 5.0 হবে। কারণ হচ্ছে 5 এবং 5.0 দুটো কিন্তু আলাদা ডেটা টাইপ। 5টা হচ্ছে আমার ইন্টিজার ডেটা টাইপ এবং 5.0টা হচ্ছে আমার ফ্লোট ডেটা টাইপ। সো ডিসিশন গুলো সবসময় আমার ডেটা টাইপের উপরও কিন্তু হতে পারে, শুধুমাত্র যে ভ্যালুর উপর ডিপেন্ড করবে ডিসিশন গুলো তাও না, কখনো কখনো ডিসিশন ডেটা টাইপের উপরও হয়। সো ওই কারণে আমি ভাগটা দিয়ে শুরু করলাম, যোগ বিয়োগ গুণ
এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু ভাগের ক্ষেত্রে যদিও এটা ইন্টিজার ছিল, এটা ইন্টিজার ছিল, কিন্তু রেজাল্টটা কি আসছে? ফ্লোট। তো এই কথাটা মাথায় রাখতে হবে যে ভাগের ক্ষেত্রে রেজাল্ট সবসময় ফ্লোটই আসবে। বুঝছেন সবাই? ভাগ করার ক্ষেত্রে রেজাল্ট সবসময় ফ্লোটই আসবে। কিন্তু একটু খেয়াল করুন, আমি যদি এখানটা যোগ করতাম এ প্লাস বি, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই ক্ষেত্রে আমার রেজাল্টটা কি হবে? এক্ষেত্রে আমার রেজাল্ট কিন্তু ইন্টিজার আসছে, ফ্লোট না। কথা বুঝছেন? সো এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে মানে আমরা যদি একদম ক্লিয়ার করে জানি যে আসলে আমার যে প্রোডাক্টটা হবে, যে ফলাফলটা হবে, যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা কি, সেই রেজাল্টের ডেটা টাইপটা কি, সেটা সহ আমাকে জানতে হবে। কারণ এই ডেটা টাইপের উপরও অনেক কিছু নির্ভর করবে, অনেক ধরনের ডিসিশন পরবর্তীতে আপনাকে নিতে হবে। তারপর যদি এইখানটায় 10.0 থাকতো, সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা কি আসতো? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। খেয়াল করুন, একটা ইন্টিজারের সাথে একটা রিয়েল নাম্বারের যখন যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক, এটা একটা ফ্লোট নাম্বার, এটা একটা ফ্লোট নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার। তো ফ্লোটের সাথে ইন্টিজারের যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক, রেজাল্টটা অলওয়েজ ফ্লোটই আসবে, কখনোই ইন্টিজার আসবে না। বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আসি মডুলো অপারেটরে। মডুলো মানে হচ্ছে ভাগশেষ। তো এইখানটা আমি লিখলাম এক্স, মডুলো অপারেটরটা ইউজ করা হয় ভাগশেষের জন্য। এখানটায় দিলাম 7, তারপর দিলাম ওয়াই ইকুয়াল, ওয়াই এর মধ্যে 2 অ্যাসাইন করলাম। এখন যদি আমি এইখানটায় লিখি প্রিন্ট ওয়াই, সরি এক্স স্ল্যাশ ওয়াই, এক্স স্ল্যাশ না, এটা হবে মডুলো অপারেটর ওয়াই, অর্থাৎ এক্স কে ওয়াই দিয়ে ভাগ করবে, ভাগ করে যে ভাগশেষটা পাবে সেই ভাগশেষটা প্রিন্ট করবে এখানটায়। একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনুন। এক্স কে ওয়াই এর ভ্যালু দ্বারা ভাগ করা হবে, এক্স এর ভ্যালুকে ওয়াই এর ভ্যালু দ্বারা ভাগ করা হবে, ভাগ করার পর যে ভাগশেষটা আসবে সেটাই প্রিন্ট করবে। সো এটাই হচ্ছে মডুলো অপারেটরের কাজ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কত আসছে? 1 আসছে। সবাই বুঝছেন? এটাই হচ্ছে মডুলো অপারেটর। এখন ফ্লোর ডিভিশনটা কি জিনিস? বুঝলাম এটা মডুলো অপারেটর, যে সে বাকশেষটা নির্ণয় করে। যদি এখানটায় 7 এর জায়গায় 6 হতো তাহলে আমার রেজাল্টটা কত আসতো? বলেন তো। 7 এর জায়গায় 6 অথবা 8 হলে আমার রেজাল্টটা কত আসতো? 0, অ্যাবসলিউটলি। যারা 0 বলছেন সবাই ঠিক আছেন। এবার একটু খেয়াল করুন, আমি এখানটা যদি লিখি প্রিন্ট এক্স স্ল্যাশ ওয়াই, এবং পরবর্তী লাইনে আমি দিলাম প্রিন্ট এক্স ডবল স্ল্যাশ ওয়াই, এই দুটো আমাকে কি রেজাল্ট দিবে বলেন তো? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর এটা আমাকে ভাগফলটা দিবে। কিন্তু এই ভাগফলটা হবে আমার কেমন হবে আমি সেটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এটা কত আসছে? 3.5, আর শেষটা কত আসছে? 3 আসছে। অর্থাৎ এটা হচ্ছে আমার ফ্লোর ডিভিশন, এটা হচ্ছে আমার ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে কি? আর এটা কি? এটা হচ্ছে আমার ডিভিশন। ডিভিশনটা আমার আসবে আমার দশমিক সংখ্যা সহ, কিন্তু ফ্লোর ডিভিশনটা যেটা করবে সেটা হচ্ছে দশমিকের পর যা থাকবে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে প্রিন্ট করে দিবে। এটাই হচ্ছে ফ্লোর ডিভিশন। ওকে, সো আপনারা এতক্ষণে ফ্লোর ডিভিশন জেনে গেলেন, ডিভিশন জেনে গেলেন, মডুলো অপারেটরটা জেনে গেলেন। এবার আমরা এক্সপোনেন্ট অপারেটর, অর্থাৎ আমাদের যে পাওয়ারের জন্য যে অপারেটর ব্যবহার করে সেটা সেটা নিয়ে একটু কথা বলি। পাওয়ারের জন্য যেটা করা হবে, যেমন 7 পাওয়ার আমাকে 2 দিতে হবে, 7 ডবল স্টেটিক্স 2 দিলাম। সরি 7 না, এটা যেহেতু এক্স, এক্সই দেই। রেজাল্টটা কত হবে বলেন তো?
এগুলো কমেন্ট করে দিব, থ্যাংক ইউ। তো এগুলো কমেন্ট করে দিচ্ছি। এখানটা আমাকে রেজাল্ট কত দিবে? 49। তো আমরা কোডটা রান করে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে 49 পাচ্ছি। এখন আপনার মনে হতে পারে যে আমি তো 49 পেলাম, কখনো কখনো তো আমাকে বর্গমূলও বের করতে হতে পারে, ঠিক না? বর্গমূলও তো এক ধরনের পাওয়ার, তাই না? তো সেই ক্ষেত্রে কি করবেন? এসকিউআরটি, হ্যাঁ এসকিউআরটি ব্যবহার করা যায়। এসকিউআরটি ছাড়াও কাজটা করা যাবে, রাইট। সবুজ, আপনি দুটো স্ল্যাশ দিতে পারবেন না, একটা স্ল্যাশ দিতে হবে। সরি, স্ল্যাশ না, এটা হবে দুটো স্টেরিক সাইন। যেমন আমাকে ব্যবহার করতে হবে কি, ধরুন 47 আছে, 49 আছে, সরি, 49, এটার বর্গমূল বের করবো। তো আমাকে কি করতে হবে? দুটো স্টেরিক দিতে হবে। দুটো স্টেরিক দিয়ে আমি এইখানটায় একটা ব্র্যাকেট ইউজ করলাম, 0.5 দিয়ে দিলাম। এটা আমাকে কি করবে? এটা আমাকে বর্গমূলটা দিয়ে দিবে। কত পাইছি? 7.0। এইটা আপনি অন্যভাবেও করতে পারেন। যেমন আপনি এখানটায় আপনার বর্গমূল দরকার, তো তো আমরা কি জানি, 1/2। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, তাও কিন্তু একই রেজাল্ট দিচ্ছে। তো একটু খেয়াল করুন বর্গমূলটা কেন। একটু এখানটায় খেয়াল করুন, যেমন আমার 49, এর বর্গমূলটা আমরা কিভাবে লিখি? √49। কিন্তু যদি আমি ইকুয়াল দিয়ে এটাকে এভাবে, এভাবে এটাকে কিন্তু এভাবে প্রকাশ করা যায়, 49 এর পাওয়ার হচ্ছে 1/2। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি? 49 কত লিখবো? 1/2। এটা আমাকে দিবে 7। ঠিক একইভাবে আমি যদি লিখি 16, তারপর এটার আমাকে কিউব রুট বের করতে হবে। তো এটা আমি কিভাবে করবো? তো কিউব রুটের জন্য আমি জানি কি, যে 16, আর এখানটায় পাওয়ার কত? 1/3। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখবো? 16, বুঝছেন সবাই? ওকে। তারপর আমরা পরবর্তী, তাহলে অ্যারিথমেটিক যত ধরনের অপারেশন আছে সবগুলো ধারণা পেয়ে গেলেন। এখন আমরা যাচ্ছি কম্প্যারিজন অপারেটরস। আমাদের কম্প্যারিজন অপারেটরস যতগুলোই আছে সবগুলো আমাদের যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে বুলিয়ান রেজাল্ট। যেমন আমি যদি চেক করি এক্স লেস দেন ওয়াই, এটা আমাকে কি রেজাল্ট দিবে? রাইট, ট্রু আর ফলস রেজাল্টটা দিবে, বুলিয়ান রেজাল্ট। সো এক্স লেস দেন ওয়াই, এই কথাটার মানে হচ্ছে এক্সটা ওয়াই থেকে ছোট। তো আমার রেজাল্টটা কি আসবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ফলস আসবে, অ্যাবসলিউটলি ফলস আসছে। তারপর এবার যদি আমি একটা ইকুয়াল দিয়ে দিই, লেস অর ইকুয়াল, সেক্ষেত্রে কি আসবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেক্ষেত্রেও ফলস আসবে, অ্যাবসলিউটলি। এখন খেয়াল করুন, আমি এইখানটা লিখলাম প্রিন্ট এক্স লেস অর ইকুয়াল এক্স লেস দেন 7। এটা কি রেজাল্ট দিবে বলেন তো?
ওকে, আপনারা একটা কাজ করুন, আপনারা এই তিনটা রেজাল্ট আমাকে একসাথে লিখে দিন, দেখি কার কারটা সঠিক হয়। তিনটা রেজাল্ট একসাথে, প্রত্যেকে কমেন্টস করার সময় তিনটা রেজাল্ট একসাথে দিন। ফলস ট্রু ফলস, সরি, ফলস ফলস ট্রু, ফলস ফলস ট্রু, ফলস ফলস ট্রু। ওকে, সবাই তো সঠিক অ্যান্সার দিতে পারছে। সো আমি রেজাল্টটা তাহলে প্রিন্ট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রেজাল্টটা প্রিন্ট করলাম। সো ফলস ফলস এবং ট্রু আসছে। থ্যাংক ইউ সবাইকে। তো একইভাবে নট ইকুয়াল টু, ইকুয়াল টু, হুম, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, তো এগুলো আশা করি সবাই পারবেন, এক্সপেরিমেন্ট করতে হবে সবাইকে। এরপর আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। অ্যাসাইনমেন্ট অপারেটর এটা কি? এটা তো আগে থেকে, এটা এটা তো সবাই চেনেন আগে থেকে, ঠিক না? এই চিহ্নটার সাথে সবাই পরিচিত। ইয়েস। এটা হচ্ছে কি করে, একটা ভ্যালু সংরক্ষণ করে। যেমন আমি এখানটা কি লিখলাম, এক্স ইকুয়াল 7, আসলে এটা ইকুয়াল না, এটা হচ্ছে অ্যাসাইন টু। অর্থাৎ 7টা কোথায় অ্যাসাইন করা হচ্ছে, এক্স এর মধ্যে। 2টা কোথায় অ্যাসাইন করা হচ্ছে, ওয়াই এর মধ্যে। এখন আসুন, অ্যাসাইনের পাশাপাশি আমরা যখন যোগ করব, যেমন আমি চাচ্ছি কি, এখানটা এক্স আছে, সেই ভ্যালুটাকে নিয়ে সেই ভ্যালুর সাথে 3 যোগ করে পরবর্তীতে প্রিন্ট করতে। তো খেয়াল করুন, আমি কি করছি, এক্স ইকুয়াল এক্স প্লাস 3। এই কথাটার মানেটা কি? এই কথার মানে হচ্ছে, একটু খেয়াল করুন, আমি পেইন্টে দেখাচ্ছি সবাইকে। প্রথমে আমি কি লিখলাম, এক্স ইকুয়াল 7, তারপর লিখলাম এক্স ইকুয়াল এক্স প্লাস 3। এই কথাটার মানে হচ্ছে, এই যে এক্স এর মধ্যে 7টা আছে, সেই 7টা ক্যারি করে নিয়ে আসছে, এটা এর সাথে 3 যোগ করো, যোগ করে যে ভ্যালুটা পাবে, সেই ভ্যালুটা তুমি এই এক্স এর মধ্যে আবার অ্যাসাইন করো। তাহলে এইখানটায় আমি এক্স এর মধ্যে কত পাই এখন, 10। অর্থাৎ ফাইনালি আমার এক্স এর মধ্যে রেজাল্টটা দাঁড়ায় 10, 7 না। 7টাকে সে রিপ্লেস করে নেয়, অর্থাৎ আগে 7টাকে সে বাদ দিয়ে নতুন করে 10টাকে অ্যাসাইন করে। সো আমরা একটু রেজাল্টটা দেখি। তো প্রথমে আমি এখানটায় দেই প্রিন্ট এক্স, এক্স কে একটু প্রিন্ট করে নেই এখানটায়। তারপর আমি আবার পরবর্তী লাইনে এক্সটাকে প্রিন্ট করি, প্রিন্ট এক্স। আমার দুটো প্রিন্ট কি একই রেজাল্ট দিবে? আপনারাই বলুন। ও, একই রেজাল্ট দিবে না, প্রথমটা দিবে 7, পরেরটা দিবে 10। কত হচ্ছে, 7 এবং 10। তো ব্যাপারটা বুঝছেন সবাই? তো এই কাজটা আমরা ঠিক এভাবে না করে আমরা এই কাজটা একটু অন্যভাবেও করতে পারি। কিভাবে করব, প্লাস ইকুয়াল দিয়ে, এক্স প্লাস ইকুয়াল 3। এই কাজটা আর আগের কাজটা একই, এটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, আমার কিন্তু রেজাল্ট একই। সো আপনি
প্লাস ইকুয়ালের কাজটা মানে সংক্ষেপে করার জন্য ঠিক এই সাইনটা ব্যবহার করতে পারেন। একইভাবে মাইনাসের জন্য, একইভাবে গুণের জন্য, একইভাবে ভাগের জন্য এবং একইভাবে মডুলাসের জন্য, যে সে মডুলাস বের করে সেই মডুলাসটা অ্যাসাইন করে দিবে। তারপর একইভাবে ফ্লোর ডিভিশন, একইভাবে পাওয়ার অ্যাসাইনমেন্ট। সবাই কি ব্যাপারটা বুঝছেন? আমাকে কি সবগুলো এক্সপেরিমেন্ট করে দেখানো লাগবে, নাকি আপনারা নিজে থেকে এক্সপেরিমেন্ট করবেন? আপনারা আমাকে জানান। এক্সপেরিমেন্ট করতে গেলে আমি ক্লাসে খুব বেশি সময় পাবো না। আহ, খুব বেশি সময় না পেলে বাকি জিনিসগুলো এক্সপ্লেন করতে পারবো না খুব একটা। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে এক্সপেরিমেন্ট করবেন, এখানটায় যা আছে এগুলোকে এক্সপেরিমেন্ট করবেন। আরেকটা দেখাবো? ওকে, আরেকটা দেখাই। আরেকটা দেখিয়ে নেই, তারপর আমরা নেক্সট টপিকে দিয়ে যাচ্ছি। যেমন এখানটায় আমি কি করলাম, 7 2। তো আমরা একটা কাজ করি যে প্রিন্ট, প্রিন্ট না আগে প্রথমে এইটা করি যে এক্স স্ল্যাশ ইকুয়াল 2। এই কাজটা কি করবে, 2 দিয়ে ভাগ করে যে ভাগফলটা আসবে সেই ভাগফলটা এক্স এর মধ্যে অ্যাসাইন করবে। তো 7কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 3.5। তাহলে এক্স এর পরবর্তী ভ্যালুটাই হয়ে যাবে 3.5। দেখুন, প্রিন্ট এক্স, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা, এখানটা 5 আসছে কেন? ও সরি, এখানটা তো 10 এর ভ্যালু, এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে এই লাইনে। এই লাইনে এক্স এর ভ্যালু কত আসছে বলেন? 10 আসছে না? সো সে এইখানটায় তো 7 পাবে না, সে এইখানটায় 10টাকে পেলো। তো 10কে 2 দিয়ে ভাগ করলে আমার যে রেজাল্ট আসছে 5.0, সেই রেজাল্টটাকে এক্স এর মধ্যে আবার অ্যাসাইন করে নিছে এবং এক্সটাকে প্রিন্ট করছে। বুঝছেন সবাই? ওকে, তাহলে আমি কন্টিনিউ করছি। অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো বাকিগুলো আপনাদের কাজ, আপনারা বাকিগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। তারপর আমরা আসছি লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কি কি? অ্যান্ড, অর এবং নট। নট নিয়ে আমরা একটু পরে কথা বলি, আগে অ্যান্ড এবং অর নিয়ে কথা বলি। অ্যান্ড এবং অর নিয়ে কথা বলি আগে। আচ্ছা, সাধারণ কথায় একদম সিম্পল ভাবে যদি অ্যান্ড এবং অর নিয়ে কথা বলি, তাহলে আহ, একদম মানে সিম্পল একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে অ্যান্ড কখন ব্যবহার করবেন আর অর কখন ব্যবহার করবেন, আপনিই বলেন। প্রডিউসে অ্যান্ড, আচ্ছা। অথবা থাকলে অর, হ্যাঁ, অথবা অর, অর এর জন্য প্রোডাক্ট। আচ্ছা, আমি আমি এবার আমার মতো করে একটু বলি। আপনারা আপনাদের মতো তো বললেন অনেকেই, এবার আমি আমার মতো করে একটু বলি। যখন আপনাকে দুটো কন্ডিশন একই সাথে ফুলফিল করতে হবে, যখন দুটো কন্ডিশন একই সাথে ফুলফিল করতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যান্ড ব্যবহার করবেন। এবং যখন দুটো এর মধ্যে একটা ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অর দিতে হবে। এবার আমি একটু বলি। যেমন আপনাকে মনে করেন আপনার মা কিছু টাকা দিল, আপনাকে বলল বাজার থেকে আহ, লেবু অথবা কমলা নিয়ে আসবা, লেবু অথবা কমলা। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা আনলেই হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? অর। কিন্তু যখন আপনাকে বললো যে বাজার থেকে কমলা এবং আম নিয়ে আসবা, কমলা এবং আম, সেক্ষেত্রে কি কি করবেন আপনি? সেক্ষেত্রে কমলাও নিয়ে আসবেন, আমও নিয়ে আসবেন। তো ওইটা হচ্ছে অ্যান্ড, যে কমলা এবং আম নিয়ে আসবে বাজার থেকে। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? যে আমরা যখন দুটো কন্ডিশনই একসাথে ফিল আপ করতে হবে এমন কথা বলি, তখন আমরা অ্যান্ড ইউজ করব। আর যখন দুটোর মধ্যে একটা ফিল আপ করবে, সেক্ষেত্রে অর ইউজ করব। ওকে, তো আমরা এটা একটু, এটা আসলে খুবই মানে অ্যান্ড এবং অরের ব্যবহারটা অনেক চমৎকার একটা জিনিস। সেটা বুঝতে গেলে সার্কিট ব্যবহার করলে খুব সুন্দর করে বোঝা যায়। আপনারা ছোটবেলায় ব্যাটারি দিয়ে লাইট জ্বালানোর এক্সপেরিমেন্টটা কে কে করছেন আমাকে একটু জানান তো।
ওকে, অনেকেই করছে। আমি জানি এটা অনেকেই করবে। একদম খুবই সিম্পল। সো আচ্ছা, এখনো করি, সবুজ এখনো করেন। ওকে, ভেরি নাইস। একটু খেয়াল করুন, একটা ব্যাটারি দিয়ে লাইট যখন আপনি জ্বালান তখন কখন লাইটটা জ্বলবে? আচ্ছা, এমডি আলী, আপনি, সরি, মামুন, আপনি গতকালও করলেন। আচ্ছা ঠিক আছে, আল মামুন, আপনি গতকালও করলেন। সো আমাকে একটু বলুন তো, কখন একটা লাইট জ্বলবে আর কখন জ্বলবে না? আমি এলইডির কথা বলছি না, আমি নর্মাল ফিলামেন্টের লাইটের কথা বলছি। সাধারণভাবে কখন একটা লাইট জ্বলবে আর কখন একটা লাইট জ্বলবে না? যদি আমার এটা একটা বদ্ধ বর্তনী অর্থাৎ সার্কিটটা ফুলফিল করে, সেক্ষেত্রে লাইটটা জ্বলবে। আর সার্কিটটা যদি ফুলফিল না করে, লাইটটা কিন্তু জ্বলবে না। ঠিক না? আপনারা কি মনে করেন? সার্কিটটা যদি ফুলফিল করে তাহলেই কিন্তু লাইটটা জ্বলবে। আর সার্কিটটা যদি কোথাও ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু লাইটটা জ্বলবে না। রাইট। সার্কিট কানেক্ট হলে তখনই লাইট জ্বলবে। তো আমরা একটু দেখি লাইট জ্বালাইতে পারি কিনা। তো মনে করেন আমার এখানটায় একটা সুইচ আছে। আর এটা হচ্ছে কানেক্ট করা আছে এখানটায়। এইখানটায় মনে করেন একটা বাল্ব দেওয়া আছে, লাইট দেওয়া আছে। এখানটায় আরেকটা সুইচ দেওয়া আছে। তারপর এখানটায় আরেকটা বর্তনী আঁকি আমি। সেই বর্তনীটা হচ্ছে ধরেন এমন যে এখানটায় একটা সুইচ আছে, একটু পর আরেকটা সুইচ আছে, তারপর এখানটায় একটা লাইট আছে। এখানটায় ব্যাটারি কানেক্টেড, এটা প্লাস, ব্যাটারি এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এখন খেয়াল করুন, আমার এটাকে আমি নাম দিলাম এ বর্তনী, মানে ফিগার এ। আর এটা হচ্ছে ফিগার বি। ফিগার এতে খেয়াল করুন, আপনি যখন এই লাইটটা, এই সুইচটা অন করছেন, সবাই আমাকে জানান তো, লাইটটা কি জ্বলবে নাকি জ্বলবে না? আপনারা শুধু আমাকে জানান লাইটটা জ্বলবে কি জ্বলবে না। ওকে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি জ্বলবে না এর পক্ষে কারা কারা আছে? জ্বলবে না এমন কে কে আছে? আমি শুধু জানতে চাচ্ছি জ্বলবে না এই কথাটা বলতে যাচ্ছে কারা কারা। যারা জ্বলবে তারা একটু আমাকে না লিখলেও চলবে। ওকে, যারা বলছেন জ্বলবে না তারা একটু খেয়াল করুন। লাইট জ্বলার পূর্ব শর্ত হচ্ছে আমার বর্তনীটা কমপ্লিট হইতে হবে, অর্থাৎ ইলেকট্রিসিটি পাস হইলে লাইটটা জ্বলবে। তো আমার এইখানটায় ব্যাটারি আছে, সেই ব্যাটারির মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিন্তু পাস হচ্ছে। এই যে এই লাইনটা কন্টিনিউ করছে, তো এই লাইনটার মধ্যে দিয়ে আমার, এই লাইনটা হয়ে লাইটের মধ্যে দিয়ে এইখানটা আবার ইলেকট্রিসিটি আসছে। সো লাইটটা কি জ্বলবে এখন? যারা এতক্ষণ না বলছেন তারা আমাকে জানান এখন লাইটটা কি জ্বলবে? জ্বলবে। সো যারা না বলছেন তারা কিন্তু ভুল, লাইটটা জ্বলবে। এবার খেয়াল করুন, আমি আবার এই সুইচটা অন করে দিলাম, এখন লাইটটা জ্বলবে? তাও কিন্তু লাইটটা জ্বলবে, কারণ হচ্ছে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি দুই দিক থেকে পাস হচ্ছে, এদিক দিয়ে পাস হয়েও কিন্তু লাইটের ভিতর দিয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার অর। বর্তনীতে এটাকে বলা হবে অর, কারণ হচ্ছে আমার একটা সুইচ অন এবং আহ, আরেকটা সুইচ অফ। সেই ক্ষেত্রেও কিন্তু আমি লাইটটা জ্বলছে আমার। এখন আবার কি করলাম, একটা সুইচ অফ, আরেকটা সুইচ অন, সেই ক্ষেত্রে আমার লাইটটা জ্বলবে। আবার যখন দুটো সুইচই অন থাকে, সেই ক্ষেত্রেও লাইটটা জ্বলবে। কিন্তু আমার যখন দুটো সুইচই অফ, তখন কি হবে?
তখন আর লাইটটা জ্বলবে না। তো বুঝছেন সবাই? সবাই বুঝছেন ব্যাপারটা? ওকে। সো এই ধরনের ব্যাপারগুলোতে আমরা অর ব্যবহার করে থাকবো। অর্থাৎ যখন আমার একটা কন্ডিশন ফিল আপ হইলেই চলবে, দুটো হলে ভালো, সেই ধরনের ব্যাপারটাতে আমরা অর ব্যবহার করে থাকবো। এবং অ্যান্ডটা কখন ব্যবহার করব? এইখানটায় খেয়াল করুন। এই যে আমার এইখানটা একটা সুইচ দিলাম, লাইটটা জ্বলবে? এই ক্ষেত্রে লাইটটা জ্বলবে? জ্বলবে না, কারণ হচ্ছে টোটালি সার্কিটটা কমপ্লিট না, এটা ইনকমপ্লিট সার্কিট, এর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে না। সো এরপর মনে করেন আমি কি করলাম, এরপর আমি এইখানটায় আবার কানেকশন দিলাম, তাও কি লাইট জ্বলবে? তাও তো লাইটটা জ্বলবে না। তো এবার খেয়াল করুন, আমি যখন দুটো অন করে দিচ্ছি সুইচ, তখন আমার লাইটটা কিন্তু এবার জ্বলবে। তো এই ক্ষেত্রে আমার যে লজিকটা হবে সেটা হবে অ্যান্ড। তো অ্যান্ডটা আবার, অ্যান্ডটা কিভাবে কাজ করবে? যদি দুটোই অন থাকে সেই ক্ষেত্রে অন হবে, আর বাকি সব ক্ষেত্রে সেটা অফ। কথাটা বুঝছেন? অ্যান্ডের লজিকটা তখনই সত্য হবে যদি দুটো কন্ডিশনই একই সাথে ফিল আপ করে। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা এক্সাম্পলে যাই, প্রোগ্রামিং এর এক্সাম্পল। ধরে নেন আপনার স্কুলে বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেই অনুষ্ঠানে যেতে গেলে আপনাকে হয় শিক্ষক অথবা স্টুডেন্ট, মানে স্টুডেন্ট হইতে হবে। তো ব্যাপারটা কেমন হলো? তো ধরে নেন ইফ লিখলাম, ইফ স্টুডেন্ট অর টিচার। তো ধরেন ওই অনুষ্ঠানে আপনাকে জয়েন করতে গেলে আপনাকে হয় স্কুলের স্টুডেন্ট হইতে হবে অথবা স্কুলের টিচার হইতে হবে। তো এই ক্ষেত্রে আমার সে জানাবে ওকে, যে হ্যাঁ আপনি হয় স্টুডেন্ট অথবা টিচার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। ওকে দেখছে। এবার খেয়াল করুন, সে কিন্তু স্টুডেন্ট হলে তখন সে টিচার না। ফলস। ফলস দিলাম, কন্ট্রোল এস দিলাম, তাও কিন্তু ওকে দেখাচ্ছে। এখন আমি কি করলাম, সেই স্কুলের স্টুডেন্টও না, স্কুলের টিচারও না, তাকে অনুষ্ঠানে অ্যালাউ করবো না। হ্যাঁ, ট্রু এর জন্য ওয়ান নিলেও হবে। তো স্টুডেন্ট ফলস, কন্ট্রোল এস দিলাম, সে স্টুডেন্টও না, টিচারও না, তো তাকে স্কুলে অ্যালাউ করবে না অনুষ্ঠানটাতে। তো সেই ক্ষেত্রে কি আসছে? কোনো কিছুই আসেনি। তো ব্যাপারটা বুঝছেন সবাই, পরের ব্যাপারটা? ওকে। এবার ধরেন একটা স্টুডেন্ট, সে হচ্ছে স্টুডেন্ট হইতে হবে এবং তার ক্লাসের ধরেন ক্লাস সেভেনের স্টুডেন্টদের জন্য একটা অনুষ্ঠান হচ্ছে, ক্লাস সেভেনের স্টুডেন্টদের জন্য একটা অনুষ্ঠান হচ্ছে। সেই ক্ষেত্রে
অন্য কোনো ক্লাসের স্টুডেন্টরা অ্যালাউড না। ক্লাস সেভেনের স্টুডেন্টদের জন্য একটা অনুষ্ঠান হচ্ছে, সেই ক্ষেত্রে অন্য কোনো ক্লাসের স্টুডেন্টরা কিন্তু অ্যালাউড না, ধরে নেন। তাহলে এই ক্ষেত্রে আমি দিলাম স্টুডেন্ট টু ক্লাস। এইভাবে করে ক্লাস কিন্তু লেখা যাবে না। ক্লাস লিখতে হলে, কারণ হচ্ছে এটা কিন্তু একটা লাইব্রেরি ওয়ার্ড, একটু মাথায় রাখেন। এটা হচ্ছে একটা লাইব্রেরি ওয়ার্ড, লাইব্রেরি ওয়ার্ড গুলো কখনো ব্যবহার করা যাবে না ভেরিয়েবল নেম হিসেবে। সো আমরা ক্লাসকে একটু অন্যভাবে লিখি, সি এল আ এস এস, হ্যাঁ এভাবে লিখলাম। তো ক্যাপিটালে ইউজ করা যাবে, হ্যাঁ ক্যাপিটালে এটা ইউজ করা যাবে, বাট ক্যাপিটালে ইউজ না করাটাই ভালো। এটাকে অন্য কোনো কিছু দিয়ে প্রকাশ করা ভালো এরকম ক্ষেত্রে। তো ক্লাস দিলাম, ধরেন 8 দিলাম, সে অষ্টম শ্রেণীতে পড়ে ধরে নিলাম। কিন্তু আমার কি হইতে হবে, ইফ ক্লাস ডবল ইকুয়াল 7 অ্যান্ড, আচ্ছা সবাই আমার লেখাটা দেখতে পাচ্ছেন? লেখার ফন্টটা কি আর বড় করা লাগবে? আর বড় করা লাগবে না আপনি, আচ্ছা আর বড় করলে আমার এখানটায় তো আর কিছুই লেখার মতো জায়গা থাকবে না যদি আরো বড় করতে যাই। আমার মনে হচ্ছে আপনি কি মোবাইলের স্ক্রিনে দেখতেছেন ক্লাসগুলো? খন্দকার, আপনি কি মোবাইলের স্ক্রিনে ক্লাস দেখছেন ডেস্কটপে? তাও ছোট দেখাচ্ছে। বাট আই হ্যাভ নাথিং টু ডু এই মুহূর্তে, এটা নিয়ে আসলে কিছু করার নাই। কারণ হচ্ছে একটু জুম করলে পরে আমি কোড লেখার স্পেসটাই পাবো না। আপনাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে, সবাই যেহেতু ওকে বলছে আপনাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে। তো এখানটা খেয়াল করুন, স্টুডেন্ট স্টুডেন্ট দিলাম, তারপর আহ, সবাই একটু খেয়াল করুন। আহ, আসলে কমেন্ট সেকশনটা আমি অফ করতে পারবো না, কেন অফ করতে পারবো না? কারণ হচ্ছে আপনারা কমেন্টস না করলে আমি কিন্তু বুঝতে পারি না যে আপনারা কি দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন না, বা কিভাবে করে আমাকে ক্লাস নিতে হবে সেই ব্যাপারটা মনিটরিং রাখার জন্য আমাকে কিন্তু কমেন্টস গুলো বা চ্যাটের অপশনটা অলওয়েজ দেখতে হয়। সো ওটা আমি অফ করতে পারছি না, আই এম সরি। আপনাদের সুবিধা অসুবিধা বা আপনাদের কোশ্চেন গুলো কিন্তু আমাকে অল টাইম দেখতে হচ্ছে। সো আমি কমেন্টসটা অফ করতে পারছি না। আচ্ছা তাহলে আমরা এইখানটা একটু এইখানটা দেখি কি আসছে রেজাল্টটা। প্রিন্ট, ওকে। ওকে, তো এইখানটা যদি আমি প্রিন্ট ওকে দেই, আর এইখানটায় কি করলাম, কম্প্যারিজন অপারেটর ইউজ করলাম, নট অ্যাসাইন টু। একটা ইকুয়াল দিলে হবে যেটা, সেটা হচ্ছে অ্যাসাইন টু। আমরা একটু আগে কম্প্যারিজন অপারেটর শিখলাম, মনে আছে সবার? যে সমান কিনা সেটা চেক করার জন্য যে অপারেটরটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে দুটো ইকুয়াল। তো দুটো ইকুয়াল মানে হচ্ছে সমান কিনা সেটা যাচাই করবে, অর্থাৎ সে কি ক্লাস সেভেনে পড়ে কিনা এখানটায় সেটা যাচাই করবে। সে স্টুডেন্ট ট্রু, কিন্তু সে যদি ক্লাস সেভেনে পড়ে, অর্থাৎ ক্লাস ইকুয়াল যদি 7 হয়, তাহলে যেহেতু 7 এর সমান 7, সুতরাং সে ট্রু দিবে। তো ট্রু এবং ট্রু আমার রেজাল্টটা ওকে আসবে। কিন্তু ক্লাস 8 হলে সে কিন্তু ফলস আসবে এইখানটায়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কোনো রেজাল্ট দেখায়নি কারণ এখানটায় ক্লাস 8। তো এখন আমি কি করলাম, এটাকে ক্লাস 7 করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে দেখতে পাচ্ছি ওকে। তো সবাই বুঝছেন ব্যাপারটা?
ওকে, থ্যাংক ইউ। তো এখানটায় যদি আমি ক্লাস 7 এর পরিবর্তে ক্লাস 9 দিই, তো ক্লাসের মধ্যে আছে 9, তো ক্লাস 9 ডবল ইকুয়াল 7, 9 ডবল ইকুয়াল 7, এটা কি ট্রু না ফলস? কি বলেন? 9 কি কখনো 7 এর সমান হয়? হয় না তো, ফলস। তো একটা ফলস এবং আরেকটা ট্রু, সেই ক্ষেত্রে কি আমার ট্রু আসবে না ফলস আসবে? ফলস আসবে। তো ফলস হলে সেই ক্ষেত্রে এটা প্রিন্ট করবে না। যেমন আমি ক্লাস যখন 9 দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু রেজাল্টটা দিবে ফলস, অর্থাৎ এখানটায় ওকে আসেনি। এখন বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ সবাইকে। তারপর একইভাবে এখানটায় আরো কয়েকটা অপারেটর আছে, সেটা হচ্ছে নট। যেমন নট কেন ব্যবহার করা হয়? নট মানে হচ্ছে আমার যেটা ট্রু আছে সেটাকে ফলস করে দেওয়ার জন্য, বা যেটা ফলস আছে সেটাকে ট্রু করে দেওয়ার জন্য। যেমন আমি এখানটায় যদি নট ইউজ করে দেই, তাহলে কিন্তু এটা কাজ করবে, ওকে আসবে। ক্লাস 7 হলে সেক্ষেত্রে এটা ফলস হবে, বাকি সব ক্ষেত্রে সেটা ট্রু হয়ে যাবে। কথাটা বুঝছেন? সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক্সপেরিমেন্টটা করে নেবেন নট দিয়ে। তারপর হচ্ছে মেম্বারশিপ অপারেটর। তো আচ্ছা, মেম্বারশিপ অপারেটর নিয়ে কথা বলার সময় আছে? হ্যাঁ, আছে। ওকে, সো সো আমি মেম্বারশিপ অপারেটর নিয়ে একটু কথা বলি। অর কয়বার স্টেটমেন্ট, অর কয়বার ইউজ করা যাবে? অর অনেকবার ইউজ করা যাবে। সো সেটা নির্ভর করবে আপনার প্রয়োজনের উপর, আপনার প্রবলেমের উপর নির্ভর করবে অর আপনি কয়বার ইউজ করবেন। অর অ্যান্ড এগুলো অনেকবার ইউজ করা যায়। অপারেটরের পিডিএফটা দিয়ে দিব। ওকে, ঠিক আছে, দিয়ে দিব। অপারেটর সহ এই পিডিএফ এ যা আছে সবই পেয়ে যাবেন, নো প্রবলেম। আজকেই দিয়ে দিব। এখন আমরা একটু মেম্বারশিপ অপারেটর এবং আইডেন্টিটি অপারেটর এই দুটো একটু দেখি। ঠিক আছে, এই দুটো অপারেটর নিয়ে একটু কথা বলি। মেম্বারশিপ অপারেটর হচ্ছে, সরি, মেম্বারশিপ অপারেটর হচ্ছে ইন এবং নট ইন, আর সিম্বল হচ্ছে ইজ এবং ইজ নট। সজীব, পিডিএফটা আমরা আমাদের ফেসবুক গ্রুপেই দিব, গ্রুপে শেয়ার করব। মেইল করে না, আমাদের গ্রুপে শেয়ার করব। লার্ন পাইথন উইথ সফটওয়্যার যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে। ওকে, তো ইন নিয়ে কথা বলছি, নট ইন নিয়ে কথা বলছি, ইজ এবং ইজ নট নিয়ে কথা বলছি। একটু একটু খেয়াল করুন। গ্রুপটার নাম হচ্ছে লার্ন পাইথন উইথ সফটওয়্যার। একটু খেয়াল করুন, ইন, নট ইন, ইজ এগুলো কখন ব্যবহার করব? ধরেন আমি এখানটা নেম লিখলাম, নেম ইকুয়াল হুমাম। তো এই নেম ইকুয়াল হুমাম, এটার মধ্যে এইচটা আছে না? তো আমরা এখন চেক করব, প্রিন্ট এইচ ইন নেম। নেমের মধ্যে এইচ আছে কিনা সেটা চেক করার জন্য জাস্ট এইভাবে লিখবো। এটাই হচ্ছে মেম্বারশিপ অপারেটর, যে এইচটাকে সে চেক করবে এই নেমের মধ্যে আছে কিনা। নেমের মধ্যে এইচটা আছে? জি। তো যদি এইচটা থেকে থাকে নেমের মধ্যে, তাহলে এখানটা আমাকে কি রেজাল্ট দিবে? ট্রু অর ফলস? কোনটা? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ট্রু রেজাল্ট দিবে অ্যাবসলিউটলি। সো আমি এখানটায় ট্রু রেজাল্টটা দিল। এবার আমি যদি বলি নট ইন, এইচ নট ইন নেম, এই কথাটা কি সত্য না মিথ্যা? ফলস, অ্যাবসলিউটলি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ফলস আসছে। এখন ইজটা আসলে কি? ইজটা হচ্ছে সে চেক করে যে দুটো জিনিস সমান কিনা। যেমন এইখানটায় নেম লিখলাম হুমাম, আবার আরেক জায়গায় নেম ওয়ান দিলাম।
নেম ওয়ান। তো নেম ওয়ান ইকুয়াল, তাও দিলাম হুমাম। এ এখন চেক করবে যে এই হুমাম আর এই হুমাম কি এক কিনা। তো প্রিন্ট করি, নেম ইজ নেম ওয়ান। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেছে কি দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন সবাই? সে চেক করলো নেম ওয়ান এর ভ্যালু এবং নেমের ভ্যালু কি একই কিনা। নেম ওয়ান এবং নেমের ভ্যালু যেহেতু একই, সেক্ষেত্রে সে আমাকে কি রেজাল্ট দিল? ট্রু রেজাল্ট দিল। তাহলে এই গেল আমাদের অপারেটরস নিয়ে ক্লাস। তো পরবর্তী ক্লাসে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্রোল ফ্লো, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সো আগামী দিনের ক্লাসটা কোনোভাবেই মিস করা যাবে না। আমরা কিন্তু ক্লাসে, মানে আমাদের ক্লাসের সময় শেষ। আগামী দিন আবার দেখা হবে সবার সাথে কন্ট্রোল ফ্লো নিয়ে। ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।